এবার নেপালে যুব সাফেও দুর্দান্ত শুরু বাংলাদেশের। ভুটানকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা। চ্যাম্পিয়ন শেখ জামালের জয় দিয়ে শেষ হলো এবারের মৌসুমের প্রিমিয়ার লিগ। £1 মিলিয়ন পৃষ্ঠপোষকতায় সকার লিগের সঙ্গে চুক্তিতে রাজি বাফুফে। শুরু হলো টাইগারদের এলিট কন্ডিশনিং ক্যাম্প। আগ্রহী বেশি হওয়ায় 7টির বেশি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হতে পারে এবারের বিপিএল, বললেন পাপন। ইংলিশ লিগে নিউক্যাসলের সঙ্গে ম্যান ইউনাইটেডের গোলশূন্য ড্র। বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লা লিগায় মাঠে নামছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবং রাজধানীর বাড্ডার বেড়াইদে বালু নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। নদী বাঁচাতে জনগণকে সচেতন হওয়ার তাগিদ আইনমন্ত্রীর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর আর মাঠের বাইরে সেই খেলাধুলা নিয়ে উত্তাপ ছড়ানো গল্প জানতে আমাদের কতই না আগ্রহ। মাঠের খেলাধুলা আর মাঠের বাইরের সেসব খবর নিয়ে সময়ের নিয়মিত আয়োজন খেলার সময়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। এবার যুব সাফে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভুটানের যুবাদের 2-0 গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে গোল করেছেন রোহিত সরকার ও মান্নাফ রাব্বি। নেপালের আনাফা কমপ্লেক্সে খেলার শুরু থেকেই ভুটানের ওপর চাপ সৃষ্টি করে বাংলাদেশ। রাব্বিদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভুটানের যুবারা, কিন্তু গোলের সহজ সুযোগ পেয়েও তা নষ্ট করেন সাইফুল বাড়ির টিটুর শিষ্যরা। তবে বাংলাদেশের স্ট্রাইকাররা থমকে যাননি। খেলার 42 মিনিটে অসাধারণ দক্ষতায় রোহিত সরকার লিড এনে দেন লাল সবুজের প্রতিনিধিদের। এর ঠিক 3 মিনিট পর আবারও গর্জে ওঠে বাংলাদেশ। এবার মান্নাফ রাব্বি একক চেষ্টায় গোল করে লাল সবুজের লিডটা দ্বিগুণ করেন। এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধ আগ্রাসী ঢঙে খেলতে থাকে, কিন্তু 2-2 4 মেলেনি। গোলের দেখা পায়নি টিটুর শিষ্যরা। শেষ পর্যন্ত ড্রাগনসদের বিপক্ষে 2 গোলের ব্যবধানে জয় নিয়ে শীর্ষ 4 নিশ্চিত করে বাংলাদেশ। £1 মিলিয়ন দিলেই সামনের মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পৃষ্ঠপোষকতা করতে পারবে সকার লিগ ইন্টারন্যাশনাল। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা। পাশাপাশি অনূর্ধ্ব 16 ফুটবল দলকে আগামী 4 বছর বাফুফে একাডেমিতে রাখার ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে আসন্ন ফেডারেশন কাপ আয়োজন এবং ফরাশগঞ্জের শাস্তি কমানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি এ কমিটির বৈঠকে। দীর্ঘ 5 মাস পর বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠক। তাই দেশের ফুটবলের অপেক্ষা ফাইলের স্তূপে চাপা পড়া বেশ কিছু বিষয় সিদ্ধান্ত কি হয় তা জানার। তাই সভাটাও হলো ম্যারাথন। প্রায় 5.5 ঘন্টা বৈঠকের পর জানা গেল আলোচনার বিষয়বস্তু। এবারে সভায় 16টি এজেন্ডা নিয়ে আলোচনায় বসেছিলেন ফেডারেশন কর্তারা। এর মধ্যে ছিল শূন্য পদে বাফুফের সভাপতির মহিলা লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া, সাধারণ সম্পাদকের চাকরির মেয়াদ বৃদ্ধি এবং চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফে একাডেমি দলের অন্তর্ভুক্তি। তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সকার লিগ ইন্টারন্যাশনালের সাথে চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ ও অনূর্ধ্ব 16 দলের একাডেমিতে রাখার বিষয়টি। পেশাদার লিগটাকে যদি £1 মিলিয়ন তারা দেয়, তাহলে আমরা তাদের কাছে এটা দিতে পারি। £1 মিলিয়ন ফর নেক্সট প্রফেশনাল লিগ। এই আন্ডার 16 চ্যাম্পিয়নশিপ হয়েছে, যারা যারা কর্মকর্তা এটার সাথে জড়িত সকলকে অভিনন্দন দেওয়া হয়েছে এবং এই টিমটিকে ভবিষ্যতে আরও 4 বছর রাখার জন্য এই কমিটি থেকে আসলে পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ দিস টিম উইল কন্টিনিউ অ্যানাদার নেক্সট 4 years। এদিকে এসব বিষয়ে সিদ্ধান্ত নিলেও স্বাধীনতা কাপ আয়োজনে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। কেননা অক্টোবরের যে সময় স্বাধীনতা কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে, সে সময় আয়োজিত হতে পারে শেখ কামাল গোল্ড কাপ। তাই বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে লীগ কমিটির পরবর্তী বৈঠকের উপর। শেখ কামাল গোল্ড কাপ ক্লাব চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে, যেটি বিদেশে 3টি ক্লাব আসবেন বা 4টি। এই সময়টা হবে 17 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে। অ্যাকচুয়ালি আমারও ইন্ডিপেন্ডেন্স কাপটা এই মাসেই ছিল। যদি এটা তারা সাকসেসফুলি করতে পারে, না হলে দ্যার উইল বি দ্যাট টাইমে হয়তো আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপ অনুষ্ঠিত হবে। পাশাপাশি জাতীয় দলের গোলরক্ষক প্রশিক্ষক শোয়েচলার এবং প্রধান কোচ ক্রুইফের সাথেও চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাফুফে। তবে শোয়েচলারের চাকরি ডিসেম্বর পর্যন্ত পাকাপোক্ত হলেও 8 সেপ্টেম্বর জর্ডানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত ক্রুইফের চুক্তিটা থাকছে খণ্ডকালীনই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার প্রিমিয়ার লিগ ফুটবলের খবর।
আবাহনীকে 2-1 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগটা জয় দিয়ে শেষ করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই জয়ে 20 খেলায় 51 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে লিগ শেষ করলো আফুসি বাহিনী। অন্যদিকে শেষ ম্যাচও হেরে সব খেলায় 35 পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে লিগ শেষ করলো আবাহনী। প্রথম লেগে আবাহনীর বিপক্ষে 2-0 গোলে হারায় এই ম্যাচে শেখ জামালের জন্য ছিল প্রতিশোধের। তাই ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ধানমন্ডির জায়ান্টরা। এরপরও ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। উল্টো ম্যাচের 66 মিনিটে আবাহনীর ডিফেন্ডার নাসিরের গোলে পিছিয়ে পড়ে শেখ জামাল। তবে এর 3 মিনিট পরই এমেকার গোলে সমতায় ফেরে আফুসির শিষ্যরা। 1-1 গোলের সমতায় থেকে ম্যাচ যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায়, তখন ল্যান্ডিং ডারবোয়ের গোলে জয় নিশ্চিত হয় শেখ জামালের। শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2014-15 মৌসুম, যেখানে চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর রানার্স আপ হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। 19 গোল করে মৌসুমের সেরা গোলদাতা হয়েছেন শেখ জামালের এমেকা ডার্লিংটন। এ মৌসুমে ভালো দল গড়েও প্রত্যাশিত ফলাফল করতে পারেনি অনেক ক্লাবই। সেজন্য আক্ষেপ থাকলেও ভালো করতে চান সামনের মৌসুমে। কেমন কাটলো এবারের প্রিমিয়ার লিগ, সে গল্পই থাকছে এবারের প্রতিবেদনে। গেল বছরের নভেম্বর-ডিসেম্বরে এ মৌসুমে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা থাকলেও 5 মাস পিছিয়ে লিগ শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিলে। লিগ শুরু হতে বিলম্বের কারণ হিসেবে বাফুফের ছিল নানা যুক্তি। এর পাশাপাশি ছিল দলবদল নিয়ে ক্লাবগুলোর টালবাহানা। তাই সময় বাঁচাতে 3 লেগের পরিবর্তে এবারের লিগ হয়েছিল 2 পর্বে। 7 এপ্রিল লিগ শুরু হয়ে এবারে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল মে মাসে। মাঝে প্রায় 1 মাসের বিরতির পর বিপিএল এর দ্বিতীয় লেগ শুরু হয়েছিল গেল 28 জুন। প্রথম লেগ শুরুর পর দ্বিতীয় লেগের আগে পয়েন্ট টেবিলে একই সমান্তরালে ছিল বেশ কয়েকটি ক্লাব, যেটি এবারের প্রিমিয়ার লিগে যোগ করেছিল বাড়তি সৌন্দর্য। তবে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে 2 ম্যাচ হাতে রেখে এবারও চ্যাম্পিয়নের মুকুট পড়েছে শেখ জামাল। আমার লাইফের ক্যারিয়ারের সেরা কিছু সময় যাচ্ছে। আমি চাবো যে এই সেরা সময়গুলি জানি ক্যারি অন করতে পারি। বারবার প্রত্যেক সিজন পর অনেক হার্ডওয়ার্ক করতে হয়। এবছর অনেক হার্ডওয়ার্ক করছি এবং নেক্সট ইয়ার আরো বেশি করতে হবে। আমরা যেটা চাইছি সেটাই পাইছি, কারণ আমরা 4টা দেখেন, আপনি যদি দেখেন দেশের বাইরে দেশ মিলে 4টি ট্রফি আমরা পাইছি। তো এটার থেকে আর সাফল্য আমি মনে করি না আর কেউ থাকতে পারে ফুটবলারদের মধ্যে। ফার্স্ট আমার কি থাকবে যে আমি যাতে খেলতে পারি রেগুলার। তো আমাকে যেই টিম আমাকে রেগুলার নিশ্চয়তা দিতে পারবে আমি সেই টিমে যাব। টাকা পয়সা এখানে কিছুই দেখবো না। লিগ শিরোপা নিশ্চিত হবার পরও বাকি ম্যাচগুলোতে কয়েকটি ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা ছিল রানার্স আপ হওয়ার লড়াই নিয়ে। সেখানে আবাহনী মোহামেডানের মতো দলগুলো পিছিয়ে পড়লেও স্ব ক্লাবের হয়ে সামনের মৌসুমে নিজেদের আক্ষেপ ঘোচাতে চাইলেন ফুটবলাররা। টার্গেট ছিল চ্যাম্পিয়ন হতে পারে নাই, অবশ্য ভালো যায়নি। তো আমরা স্টার্ট করছি ভালো ম্যাচকে, কিন্তু আমাদের ফিনিশিং এর জন্য আমরা পিছিয়ে আছি। আবাহনী সবসময় চ্যাম্পিয়ন ফাইটের টিম করে এবং আমি চাই যে আবাহনী আবার চ্যাম্পিয়ন হোক। অনেকদিন শিরোপা পায় না। সব টিমগুলো আপনার খুব ক্লোজ পয়েন্ট ছিল, তো সবাই চেষ্টা করছে ভালো রেজাল্ট, ভালো ফুটবল খেলার জন্য। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ম্যাচ অসমাপ্ত রেখে মাঠ ত্যাগ করায় এবারের লিগ কিছুটা হলেও কলঙ্কিত করেছিল ফরাশগঞ্জ। তবে পুরান ঢাকার এই ক্লাবটিকে এর শাস্তিটাও ভোগ করতে হয়েছে প্রিমিয়ার লিগে আগামী 2 মৌসুম নিষিদ্ধ হয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলারদের ফিটনেসের উপর ভিত্তি করেই এবারের জাতীয় দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দলের প্রধান কোচ লুডুইক ডি ক্রুইফ। পাশাপাশি অতীত অভিজ্ঞতাও মালয়েশিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দল ঘোষণায় সাহায্য করেছে। এটা সত্যি, দল ঘোষণার আগে আমার ফুটবলারদের পারফরমেন্স দেখার সুযোগ হয়নি। তবে ক্রিস্টিয়ানের কাছ থেকে তাদের সম্পর্কে আমি জেনেছি। তারাই দলে ঠাঁই পেয়েছে যাদের ফিটনেস ভালো। পাশাপাশি ফুটবলারদের অতীত রেকর্ড বিবেচনা করেছি। আশা করছি তারা অস্ট্রেলিয়ায় ভালো করবে। খেলার সময় আরো যা দেখবেন, এখনই দলের অধিনায়কত্ব করতে ইচ্ছুক নন টাইগার সহ অধিনায়ক তামিম ইকবাল। জানালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ চ্যালেঞ্জিং হবে। এবং ওভাল টেস্টে ওজি বোলারদের দাপট ফলো অনে ইংল্যান্ড। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 157 রানের লিড ভারতের। এলিট ক্যাম্পের এই অনুশীলন ক্রিকেটারদের ব্যস্ত সূচিতে বেশ সাহায্য করবে। 4 সপ্তাহের এই ক্যাম্প 6 মাসের জন্য কাজে আসবে, একথা বলেছেন বিসিবির ট্রেনার মারিও ভিল্লাভারানে। এছাড়া ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বলেও জানান তিনি। শনিবার শুরু হয়েছে এই এলিট ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন। এতে 27 জনের মধ্যে উপস্থিত ছিলেন 21 জন ক্রিকেটার। মাঝখানে মাসখানেকের বিরতি, আবারও ব্যস্ত হতে যাচ্ছে টাইগাররা। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ, এই দলের জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর, সব মিলিয়ে আবারও লড়াইয়ের ময়দানে নামার আগে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। এবার এলিট ক্যাম্পে 27 জন ক্রিকেটারকে রেখেছে বিসিবি। এখান থেকে বাছাই হবে জাতীয় দল ও এ দল। তাই এবারের অনুশীলন ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ।
কারণ ও ধরন একই হলেও এবার অনেক ক্রিকেটারের জন্য এই ক্যাম্প চ্যালেঞ্জের, বিশেষ করে জাতীয় দলে জায়গা পাওয়া এবং জায়গা ধরে রাখা সবকিছুই চিন্তার কারণ হতে পারে ক্রিকেটারদের জন্য। তবে প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে ব্যক্তিগত কারণে অনুপস্থিত বেশ কয়েকজন, কিন্তু যে 21 জন উপস্থিত ছিলেন তাদের ফিটনেস কেমন আছে? এটা একটা আশার কথা, সবার ফিটনেস খুব ভালো আছে। আগামী 4 সপ্তাহ এদের নিয়ে কাজ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যাম্প শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটেও কাজে লাগবে। আশা করি এই ফিটনেস ক্যাম্পের ফল 6 মাস ধরে পাবেন ক্রিকেটাররা। দীর্ঘদিন পর অনেক ক্রিকেটার এমন ক্যাম্পে সুযোগ পেলেন, তাই তাদের জন্য এটি একটি বাড়তি পাওনা। এজন্য নিজেদের পুরোটা উজাড় করে দেওয়ার চেষ্টা সোহাগ গাজী আলামিনদের। এছাড়া বিশেষ নজর থাকছে তামিম ইমরুলের মতো ক্রিকেটারদের দিকে। তবে সন্তুষ্ট টাইগার দলের ট্রেনার। তামিমের হাঁটুতে খানিকটা সমস্যা আছে, সে একা রানিং করেছে। গাজীও ফিটনেস নিয়ে বেশ সতর্ক, সে চেষ্টা করছে নিজেকে ফিরে পেতে। আসলে এটা ব্যক্তিগত সমস্যা নয়, সবাই নিজেকে ফিট করতে মরিয়া। ক্রিকেটে এটা খুব প্রয়োজন। এদিকে প্রথম দিনের ক্যাম্পে অনুপস্থিত সাকিব, মাশরাফি, মুশফিক, সাব্বির, রাজু ও রনি তালুকদারকে পরে ফিটনেস পরীক্ষা করা হবে বলেও জানান ভিলা ভারানে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসরে দলের সংখ্যা বাড়তে পারে, এমনটাই জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সেক্ষেত্রে ব্যবসায়িক উদ্দেশ্যে আসা ফ্রাঞ্চাইজি নয়, বরং ক্রিকেটের প্রতি আগ্রহীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি বিগত আসরের ফ্রাঞ্চাইজিরা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে সভার পর এসব তথ্য জানান বিসিবির সভাপতি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, যেখানে ক্রিকেটারদের আর্থিক সচ্ছলতার পাশাপাশি ক্রিকেটের বাণিজ্যিক প্রসারকে বিবেচনা করেই আয়োজন করা হয় এই আসরের। কিন্তু প্রথম আসর ভালোভাবে শেষ হলেও দ্বিতীয় আসরের পুরোটাই ছিল প্রশ্নবিদ্ধ। ফিক্সিং কেলেঙ্কারি তো ছিলই, পাশাপাশি যোগ হয়েছিল ফ্রাঞ্চাইজিগুলোর খেলোয়াড়দের টাকা পরিশোধ না করার বিষয়টিও। কিন্তু এবার বেশ সাবধানী হয়েই মাঠে নামছে বাংলাদেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থা। আগ্রহী ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে 5.5 কোটি টাকা জমা নিয়ে যাচাই বাছাই শুরু করবে তারা। আর ফ্রাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে ক্রিকেটের উন্নয়নে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 30 বা 1 তারিখের দিকে ওদেরকে একটা চিঠি দিব 5.5 কোটি টাকা আমাদের কাছে জমা দেওয়ার জন্য, একটা 1 কোটি টাকার পে অর্ডার এবং 4.5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি, উইচ ইজ প্লেয়ার্স পেমেন্ট। যারা বাংলাদেশি ক্রিকেটের স্বার্থে এই ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য যারা ইনভেস্ট করতে চায়, এই ধরনের লোক। এদিকে পুরনো ফ্রাঞ্চাইজিদের মধ্যে রংপুর রাইডার্স বকেয়া পরিশোধ করায় আবেদনকারীর সংখ্যাটা এখন পৌঁছেছে 12-তে। পাশাপাশি পুরনোদের মধ্যে কেউ যদি 27 আগস্টের মধ্যে তাদের মোট বকেয়া 36 কোটি 81 লক্ষ টাকা পরিশোধ করে, তাহলে তাদেরও সুযোগ থাকবে এবারের আসরের ফ্রাঞ্চাইজি হিসেবে আবেদন করার। রংপুর ওরা ওদের পাস ডিউটা ফুললি পে করে দিয়েছে। 27 তারিখ পর্যন্ত সময় আছে আমাদের এখানটায়। আগামী বৃহস্পতিবার বোধহয় 27-এর মতো, মানে 27 তারিখ বৃহস্পতিবার, সেদিন পর্যন্ত আমরা লাস্ট দেখব। আমাদের প্রায় 36 কোটি 81 লক্ষ টাকা বাকি আছে, আমরা যে টাকাটা তাদের কাছে পাবো। বিসিবি বস আরো জানালেন, আবেদনকারীদের সংখ্যা বৃদ্ধি ও ভালো উদ্যোক্তা পেলে বিপিএল এর তৃতীয় আসরে দলের সংখ্যা বাড়ানো হতে পারে। তবে সেক্ষেত্রে দলীয় শক্তির সামঞ্জস্যতা বজায় রাখার দিকেও নজর দিবেন তারা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। নেতৃত্ব নিয়ে এখনই ভাবছেন না বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। ভাবনায় তার নিজের স্বাভাবিক খেলার দিকে, কারণ তামিমের 8 বছরের টেস্ট ক্যারিয়ারে সন্তুষ্ট নন তিনি। এছাড়াও সময় সংবাদে তিনি জানিয়েছেন, টেস্টে বাংলাদেশের আরো উন্নতি করতে হবে। সেই সাথে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তামিম। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন টেস্ট টিমের ক্যাপ্টেন্সি করছে, বাংলাদেশের বেস্ট ওডিআই ক্যাপ্টেন ওডিআই টিমের ক্যাপ্টেন্সি এখন করছে মাশরাফি ভাই, মুশফিক। আর ক্যাপ্টেন্সি নিয়ে সত্যি কথা এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি একটা ভাবি না যে আমার ক্যাপ্টেন হইতেই হবে, এই হইতে হবে। এই জিনিসটা একটা এমন জিনিস, এটা একটা অপরচুনিটি হিসাবে যদি আসে তাহলে আপনি গ্র্যাব করবেন, যদি না আসে আপনি দ্যাটস ফাইন। বাট আমার কাছে মনে হয় যে মুশফিক, মাশরাফি ভাই, এদের কাছে আমি সহ আরো অনেকের অনেক কিছু শিকার আছে লিডারশিপ হওয়াতে। ওয়ানডেতে খুব আগ্রাসী আমরা, নেতৃত্ব বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং এ বলেন। টেস্টে কি আমরা একটু ডিফেন্সিভ কিনা? টেস্ট ক্রিকেটটা একটা এমন ক্রিকেট আমার কাছে মনে হয় একটা সাইড যেখানে আমাদের এখনো অনেক ইমপ্রুভমেন্ট করা বাকি। আমরা ওয়ানডেতে অনেক ভালো করছি, আমরা ইমপ্রুভ করছি, বাট টেস্টে এখন আমাদের অনেক দূর যাওয়া বাকি। যখন একটা টিম যখন ভালো হইতে চায়, যখন একটা টিম স্ট্রং হয়, তখন কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্ট চলে।
মাঝে মাঝে অ্যাটাকিং করে, মাঝে মাঝে ডিফেন্সিভ করে। তখন একটা টিমের জন্য, বাংলাদেশ টিমের জন্য কোন ওয়েতে যাওয়া ঠিক, এটা আসলে এখন এই মুহূর্তে হলো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম শিখতেছে, ওয়েদার উই গো অ্যাটাকিং অর ওয়েদার উই গো ডিফেন্সে। তো এই জিনিসগুলো যখন রাইট হয়ে যাবে একসাথে, যখন আমরা কম্বিনেশনটা বুঝে যাব যে আসলে আমাদের কিভাবে এক্স্যাক্টলি খেলা উচিত, আমার কাছে মনে হয় তখন থেকে আমাদের রেজাল্টটাও আসা শুরু হবে। এই সিরিজটা কিন্তু পেসারদের একটা ভালো পরীক্ষা হবে। স্ট্রাক আছে, জনসন আছে, হাজিনুরের মতো ভালো ভালো পেসার আছে। এই সিরিজটা নিয়ে আপনার ভাবনাটা কি আসলে? দেখেন, আপনার টপ টিমের সাথে খেলতেছেন। অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আর ওদের 2-3টে বলার আপনার হয়তো টপ 10 বলারের মধ্যেও থাকে। তো অবশ্যই ওদের সাথে একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। অ্যাশেজের খবর। মাইকেল ক্লার্কের বিদায়ী টেস্টে জয় পেতে অস্ট্রেলিয়ার প্রয়োজন আর 4 উইকেট। আর ইনিংস ব্যবধানে হার এড়াতে ইংল্যান্ডকে এখনো 129 রান করতে হবে। ওভালে শেষ টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 203 রান করেছে স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 149 রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে অ্যালিস্টার কুকের দল। আগের দিনের 8 উইকেটে 107 রানের স্কোর নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। মঈন আলী ও মার্ক উডের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিকরা, কিন্তু টানা 2 বলে উড ও আলীকে মিচেল জনসন ফিরিয়ে দিলে ফলোঅনে পড়ে 3 লায়ন্সরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। এক প্রান্তে অধিনায়ক অ্যালিস্টার কুক টিকে থাকলেও অজি বোলারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ক্যারিয়ারের 44তম 50 তুলে নিয়ে কুক আউট হন 85 রানে। বাটলার 33 ও মার্ক উড 0 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। শ্রীলঙ্কা ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 157 রানের লিড নিয়েছে ভারত। এদিন শুরুতে প্রথম ইনিংসে ব্যাট করে 306 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 1 উইকেটে 70 রান করে ভারত। কলম্বোর ওভালে আগের দিনের 140 রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার তৃতীয় দিনের শুরুটা হয় দুর্দান্ত। আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান থিরিমান্নে ও ম্যাথিউস এদিন শুরু থেকেই ছিলেন সাবধানী। এদিন থিরিমান্নে ক্যারিয়ারের 4র্থ ও ম্যাথিউস তুলে নেন ক্যারিয়ারের 23তম 50। এরপর দলীয় 241 রানে থিরিমান্নে আউট হওয়ার পর মাঠে নামেন চান্ডিমাল। দলীয় 259 রানে চান্ডিমালও সাজঘরে ফেরার পর দ্রুতই উইকেটের পতন ঘটে লঙ্কানদের। তবে এক পাশ আগলে রেখে ব্যাট করে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ম্যাথিউস। শেষ পর্যন্ত তার 102 রানের সুবাদে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 306 রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 3 রানেই রাহুলের উইকেট হারায় ভারত। এরপর দলের হাল ধরেন মুরালি বিজয় ও আজিঙ্কা রাহানে জুটি। দিন শেষে বিজয় 39 ও রাহানে 28 রানে অপরাজিত আছেন। খেলার সময় আরো যা দেখবেন। আবারও বিশ্ব দেখতে যাচ্ছে উসাইন বোল্ট ও জাস্টিন গ্যাটলিনের গতির লড়াই। রোববার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পোচেস্ট্রমে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেতে জিতে ইতিমধ্যেই সিরিজে 1-0 এগিয়ে রয়েছে স্বাগতিকরা। রোববার বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। ইনজুরির কারণে এরই মধ্যে সিরিজ শেষ হয়ে গেছে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসির। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ডেভিড ওয়াইসকে। এছাড়া আগের ম্যাচের মতোই এই ম্যাচেও দলে থাকবেন না কাইল অ্যাবট ও অ্যারন ফাঙ্গিসো। আর এই সুযোগে একাদশের ক্ষেত্রে ব্রেন্ডন ফিল্যান্ডার ও তরুণ পেসার কাগিসো রাবাদার উপরই ভরসা রাখছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ের পর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে কিউইরা। ইনজুরিতে থাকা সত্ত্বেও এই ম্যাচে মাঠে নামবেন মার্টিন গাপটিল। তবে মিডল অর্ডারে একটি পরিবর্তন আনতে পারে তারা, আর সেটি হলে কলিন মুনরো কিংবা জর্জ ওয়ার্কারের যে কোনো একজন থাকবেন মূল একাদশে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। টানা 2 ম্যাচ জয়ের পর হোঁচট খেল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রেড ডেভিলরা। অন্যদিকে টানা 2 ম্যাচে জয় তুলে নিয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক। হফেনহেমকে 2-1 গোলে হারিয়েছে বাভারিয়ান জায়ান্টরা। টানা 2 ম্যাচ জিতে এবারের ইপিএল এর নতুন মৌসুম দুর্দান্তভাবে শুরু করেছিল আসরের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। তাই নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিপক্ষ নিউক্যাসলের বিপক্ষে লুই ভ্যান গালের শিষ্যদের সামনে সুযোগ ছিল জয়রথটাকে টেনে নিয়ে যাওয়ার। কেননা টুন আর্মিদের বিপক্ষে ঘরের মাঠে রেকর্ডটা যে বেশ ভালো রুনিদের, আর সেই রেকর্ডের যথার্থ
গোল পেতে মরিয়া রেড ডেভিলরা দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু রুনিদের সব আক্রমণই মুখ থুবড়ে পড়ে নিউক্যাসেলের গোলমুখে। ম্যাচের শেষ দিকে ম্যান ইউনাইটেড একটা সুযোগ পেয়েছিল পুরো 3 পয়েন্টই পকেটে পুরার, কিন্তু আবারও বাধা নিউক্যাসেলের গোলরক্ষক টিম ক্রাল। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ওয়েন রুনিদের। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে দ্বিতীয়ার্ধের খেলা। 73 মিনিটে বায়ার্নের জেরোমে বোয়েটাং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ডি বক্সের ভেতরে ফাউল করায় পেনাল্টি পায় হফেনহেইম, কিন্তু পোলানুস্কির শট বারে লেগে ফিরে না আসলে আবারও এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ, আর এ কারণে জ্যাকসন মার্টিনেজ, লুসিয়ানো ভিয়েত্তো, ইনিয়াক ফেরেইরার মতো ফুটবলারদের দলে ভিড়িয়েছে তারা। যদিও মিরান্ডা, মানজুকিচ তুরান ও মারিও সুয়ারেজের মতো ফুটবলারদের ছাড়া এই মৌসুম শুরু করতে যাচ্ছে রোজি ব্লাঙ্কোসরা। এই লা পালমাসের সাথে অ্যাটলেটিকোর শেষ দেখা হয়েছিল 1987-88 মৌসুমে। যদিও ভিসেন্তে ক্যালদেরনের এই মাঠে লিগের প্রথম ম্যাচে কখনোই জয় পায়নি লস পিও পিও খ্যাত লা পালমাস, আর সেই সাথে পালমাসের লিগে নিজেদের প্রথম ম্যাচে গোল না পাওয়ার রেকর্ড সিমিওনের শিষ্যদের দিচ্ছে বাড়তি ভরসা। আবারও লা লিগার খবর। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ কদিন আগেই সুপার কাপে তাদের হারিয়ে শিরোপাজয়ী অ্যাথলেটিক বিলবাও। সান মামেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত 10:30টায়। এদিকে লিগের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও নিজেদের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে এদিন মাঠে নামতে যাচ্ছে। বাংলাদেশ সময় এই ম্যাচটি শুরু হবে রোববার রাত 12:30টায়। মেসি, নেইমার ও সুয়ারেজ লা লিগায় আবারও বিশ্বের ফুটবল পিপাসুদের বর্তমান সময়ের সেরা নন্দিত এই 3 তারকার মনোমুগ্ধকর শৈলী দেখার অপেক্ষার প্রহরের অবসান হচ্ছে। নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে বার্সেলোনা, কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদও রয়েছে, আর সেটি হচ্ছে এ ম্যাচেও ইনজুরির কারণে তারা পাচ্ছে না নেইমারকে। তবে প্রতিপক্ষের নাম শুনেই যেন যত ভয় বাসা বেঁধেছে বার্সা সমর্থকদের মনে। কারণটাও বেশ পরিষ্কার, মাত্র কদিন আগেই সান ম্যামেসে স্প্যানিশ সুপার কাপে এই অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেই এক হালি গোল হজম করতে হয়েছে তাদের। সেই সুবাদে এক মৌসুমে নিজেদের পঞ্চম শিরোপা জয়ের সুযোগও হাতছাড়া করেছে তারা। লিগের দৌড়টা অনেক দীর্ঘ পরিসরের, তাই বেশ সাবধানী হয়েই লিগ শুরু করতে আগ্রহী কাতালান কোচ লুই এনরি। আসলে এখানে একটি ম্যাচ নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। লিগ অনেক দীর্ঘ পরিসরের, তাই সে বিষয়টি মাথায় রেখেই আমরা খেলতে নামবো। শিরোপা ধরে রাখতে চাই, কিন্তু তার জন্য ধাপে ধাপে এগোতে হবে। আর বিলবাওকে মোটেই হালকা ভাবে নিচ্ছি না আমরা। অন্যদিকে আরেক ম্যাচে বিশ্বের অন্যতম দামি ক্লাব খ্যাত রিয়াল মাদ্রিদও মাঠে নামছে। দ্বিতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া স্পোর্টিং গিজনের ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল এল মোলিনে আতিথ্য নেবে তারা। রাফায়েল বেনিতেজের অধীনে প্রাক মৌসুমটা বেশ ভালোই কেটেছে মাদ্রিদিস্তানদের। 3টি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলে 2টিতেই জয় নিয়ে শিরোপা জিতেছে তারা। আর গেল মৌসুমে শিরোপা খরা ভুলে গিয়ে নতুন দলটির বিপক্ষে শুরুতেই দারুণ কিছু করে দেখাতে মরিয়া বেনিতেজের শিষ্যরা। আমি একটা টিমের দায়িত্ব নিয়েছি, একক কোনো ফুটবলারের নয়। রোনালদো, বেল, রদ্রিগেজ, ক্রুজ এরা মাঠে শতভাগ দিলে ফলাফলটা হবে অকল্পনীয়। আর বেনজামাকে আমার অসাধারণ মনে হয়। আমার ধারণা ও এবারের লিগে 25টিরও বেশি গোল পাবে। সব মিলিয়ে স্প্যানিশ লিগের বড় দলগুলোর উত্তেজনায় ঠাসা ম্যাচগুলো উপভোগ করতে ভক্তদের অপেক্ষাটা খুব বেশি সময়ের নয়। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইতালিয়ান সিরিয়ার খবর। এক ঝাঁক নতুন ফুটবলার নিয়ে সিরিয়ার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ঘরের মাঠে জুভেন্টাস স্টেডিয়ামে উদিনেসের মুখোমুখি হবে তুরিনের ওল্ফ লেডিরা। ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 10টায়। গেল মৌসুমে ঘরোয়া লিগের ডাবল জয়ী জুভেন্টাসে অনেক পুরনো মুখী এই মৌসুমে দেখা যাবে না। কার্লোস তেভেস, আন্দ্রেস প্রিলো, আর্তুরো ভিদালরা জুভেন্টাস ছেড়ে গেল দিবালা, মানজুকিচ, খেদিরা, সান্দ্রোদের দলে ফিরিয়েছে মেসি, মিলানো, অ্যালেগ্রির দল। আর প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল উদিনেসের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। প্রায় 5 বছর হলো উদিনেসের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি তুরিনের ওল্ড লেডিরা। পাশাপাশি ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচ খেলে হারের রেকর্ড নেই বললেই চলে জুভেন্টাসের। তবে চোটের কারণে এই ম্যাচ নাও খেলতে পারেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মানজুকিচ। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী শেষ 4 বারের লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস। এবার নিজের পদত্যাগ নিয়ে নতুন গল্প শোনালেন ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটার। তিনি যে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তা নাকি পুরোটাই ভুল বোঝাবুঝি ছিল। আর প্রেক্ষাপট অনুযায়ী সেটিকে ভুল মেনে নিয়ে ফিফার পরবর্তী কংগ্রেসে নিজের প্রার্থী হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি তিনি।
আমি পদত্যাগ করতে চাইনি, ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। মূল প্রেক্ষাপটটা সবার আগে বুঝতে হবে। আমি আমার সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য পেয়েছি, এমনকি আমি আমার পরিবারের সদস্যদের সাথেও আলোচনা করেছি। আর সবচেয়ে বড় কথা হলো, এই সভাপতির দায়িত্বটাকে আমি দারুণ উপভোগ করছি। বঙ্গপিতা ও বঙ্গমাতা ফুটবলের খবর। মুন্সিগঞ্জে বঙ্গপিতা গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর চরসুরা প্রাথমিক বিদ্যালয়। শনিবার স্থানীয় স্টেডিয়ামে তারা পেনাল্টি শুটআউটে মাখাটি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। এদিকে বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চর মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয়। একই মাঠে তারা পেনাল্টি শুটআউটে ২-০ গোলে চর শিল মন্দিরকে প্রাথমিক বিদ্যালয়কে হারায়। খেলা শেষ হবার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এবার কে হবেন দ্রুততম মানব, উসাইন বোল্ট নাকি জাস্টিন গ্যাটলিন? বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে লড়াই হবে এই দুই গতি দানবের। এরই মধ্যে সেমিফাইনালেও উঠেছেন দুজন। এখন অপেক্ষা শুধু ট্র্যাকে ঝড় তোলার। সাম্প্রতিক ফর্ম গ্যাটলিনের দিকে থাকলেও পরিসংখ্যান অবশ্য কথা বলছে বোল্টের পক্ষে। রোববার অনুষ্ঠিত হবে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। দৌড়টা মাত্র ১০ সেকেন্ডেরও কম সময়ের, কিন্তু এই কয়েক মুহূর্ত বানিয়ে দেয় বিশ্ব তারকা। পরিচিতি করায় বিশ্বের দ্রুততম মানবে। শিহরিত হয় দর্শক, রোমাঞ্চিত হন অ্যাথলিটরা। এ যেন এক মহাচ্ছন্ন লড়াই। চোখের পলক পড়তেই জাতি ধরা দেয় শ্রেষ্ঠত্ব, যা এমন এক অর্জন যেটি নিয়ে যায় গতির রাজ্যে। বলছিলাম অ্যাথলেটিক্স ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টের কথা। বিশ্ব অ্যাথলেটিক্সে এই ১০০ মিটার স্প্রিন্টই সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট, যার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। গেল কয়েক বছর ধরে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টকে বেশি রোমাঞ্চকর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গতিময় করেছেন লাইটনিং উসাইন বোল্ট ও গতিদানব জাস্টিন গ্যাটলিন। আবারও ভক্তদের সামনে সুযোগ এই দুই গতির লোমহর্ষক লড়াই দেখার, যেখানে অবশ্য খানিকটা এগিয়ে থাকবেন জামাইকার স্প্রিন্টার বোল্ট। গেল অলিম্পিকে ৩টি সহ ৬টি গোল্ড জিতে নিজেকে কিংবদন্তি ঘোষণা করা বোল্ট মানেই ট্র্যাকে ঝড় তোলা। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার বোল্ট এখন বিশ্বের দ্রুততম মানব। ১০০ মিটার স্প্রিন্টে ৯.৫৮ সেকেন্ড সময় বোল্টের বিশ্ব রেকর্ড। সেই বোল্ট ইনজুরিতে পড়ে এখন নিজেকে খুঁজে ফিরছেন। মৌসুমে ১০০ মিটার স্প্রিন্টে তার সময় নেমে গেছে ৯.৮। তবে বোল্ট বলেই দমে যাননি, আবারও হুঙ্কার দিয়ে রেখেছেন এবার বিশ্ব অ্যাথলেটিক্সে গোল্ড জেতার। কিন্তু এই বোল্টকে দারুণ চ্যালেঞ্জ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। বিশেষ করে এই মৌসুমে দুর্দান্ত গতি ছড়াচ্ছেন তিনি। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার গ্যাটলিন এই মৌসুমে সেরা টাইমিং করেছেন ৯.৭৪, যেখানে বোল্ট অনেক পিছিয়ে। যদিও বা অলিম্পিকে সোনা জিতেছেন মাত্র একটি, তবে সাম্প্রতিক ফর্মে বোল্টের জন্য ভয়ঙ্কর হতে পারেন এই মার্কিনী। তাই ৪টি বিশ্ব শিরোপা জেতা গ্যাটলিন বলে দিয়েছেন, কাগজে কলমে নয়, লড়াই হবে ট্র্যাকে। তাই অপেক্ষা কে হবেন এবারে বিশ্ব অ্যাথলেটিক্সের দ্রুততম মানব। ২৯ বছর বয়সী থান্ডার বোল্ট নাকি ৩৩ বছর বয়সী মার্কিন গতিদানব গ্যাটলিন? ওই যে বললাম মাত্র ১০ সেকেন্ডই তা বলে দিবে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। এবার টেনিসের খবর। সিনসিনাটি টেনিস ওপেনে ছেলেদের এককে সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও আলেকজান্ডার দোলগোপোলভ। কোয়ার্টার ফাইনালে স্পেনের ফেলিসিয়ানো লোপেসকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার। অন্যদিকে সার্বিয়ান তারকা জোকো ৬-৪ ও ৬-১ গেমে সরাসরি সেটে হারান প্রতিপক্ষ স্তানিস্লাস ওয়ারিকাকে। এদিকে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে প্রথম সেটে হেরে যান ফ্রান্সের রিচার্ডের কাছে। তবে পরের দুই সেটে ৬-১ ও ৬-৪ গেমে প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন মারে। এছাড়া কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচকে ৬-৪ ও ৬-২ গেমে হারান আলেকজান্ডার দোলগোপোলভ। বেইজিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খবর। বেইজিং এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ১০,০০০ মিটার ম্যারাথনে আবারও শীর্ষস্থান ধরে রাখলেন ব্রিটিশ অ্যাথলেট মোহাম্মদ ফারাহ। কেনিয়ার জিওফ্রে কাম ওরোর ও পল তানুইকে পেছনে ফেলে ১০,০০০ মিটার ম্যারাথনে সোনা জিতেছেন মো ফারাহ। আর এজন্য ফারাহ সময় নিয়েছেন ২৭ মিনিট ১.১৩ সেকেন্ড। এ নিয়ে ষষ্ঠবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ম্যারাথনের এই আসরে সেরা হলেন ৩২ বছর বয়সী ফারাহ। অন্যদিকে ১০০ মিটার স্প্রিন্টের হিটে উত্তীর্ণ হয়েছেন বোল্ট, গ্যাটলিনের মতো তারকা স্প্রিন্টাররা। হিট থ্রোতে গ্যাটলিন সময় নিয়েছেন ৯.৮৩ সেকেন্ড, যা দিনের সেরা টাইমিং ছিল। অন্যদিকে বোল্ট সময় নিয়েছেন ৯.৯৬ সেকেন্ড।
এবারে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসালেন দলের সতীর্থ কার্লোস তেভেজ। সম্প্রতি টেলিভিশন চ্যানেল আমেরিকায় দেয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, দেশের জন্য নিজের সেরাটা খেলার পরও এত সমালোচনা শুনতে হয়েছে মেসিকে। তার জায়গায় অন্য কেউ হলে, এমনকি তেভেজ নিজে হলেও খেলা ছেড়ে দিতেন বলে মন্তব্য করেন তিনি। প্রথম বিশ্বকাপ, পরে কোপা আমেরিকায় শিরোপা জয় করতে না পারায় সম্পূর্ণ দায় পড়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসির কাঁধে। তারপর থেকে কোচ তাতা মার্টিনো, ম্যারাডোনা থেকে শুরু করে একের পর এক সমালোচনায় বিদ্ধ হতে থাকেন এই খুদে ফুটবল জাদুকর। নিন্দুকেরা বলতে শুরু করেন, ক্লাবের হয়ে যতটা আন্তরিক খেলা উপহার দেন এই ভিনগ্রহের ফুটবলার, জাতীয় দলের খেলায় ততটাই অমনোযোগী মেসি। তাই মাঝে কয়েকদিন অভিমানী মেসি খেলা থেকে দূরে থাকার ঘোষণাও দিয়েছিলেন। তবে নিন্দুকের পাশাপাশি মেসির সমর্থনকারীর সংখ্যাও কম নন। বাস্কেটবল খেলোয়াড় মানু জিনোবিলি পর মেসির পক্ষে মিলে মুখ খুললেন আর্জেন্টাইন স্ট্রাইকার তেভেজ। তিনি বললেন, এত সমালোচনার পরও আলবি সেলেস্তেদের হয়ে ম্যাচে দুটি ছড়াতে নামবে মেসি, কারণ তিনি আর্জেন্টিনার এই জার্সিকে ভালোবাসেন। রাজধানীর বাড্ডার বেরাইত বালু নদীতে অনুষ্ঠিত হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা, যেখানে ঢাকা ও আশেপাশে এলাকা থেকে 20টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। তবে নদী দূষণ ও দখলের ফলে দিন দিন গ্রামগঞ্জের এই ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ মাঝি মাল্লাদের কণ্ঠে। এদিকে নৌকা বাইচকে বাঁচিয়ে রাখতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। তবে নদী বাঁচাতে জনগণকে সচেতন হওয়ার তাগিদ আইনমন্ত্রীর। সবটুকু শক্তি নিংড়ে দিয়ে বৈঠা চালাচ্ছেন মাঝি মাল্লারা। ভাদ্রের শেষ বিকেলে নদীর স্রোতকে উপেক্ষা করে নৌকা নিয়ে কে কার আগে যেতে পারেন তার নিরন্তর প্রচেষ্টা। কেউ কেউ আবার বাজনার তালে তালে রং বেরঙের গেঞ্জি পরে এগিয়ে যাচ্ছেন ঝড়ের গতিতে। ঢাকার অদূরে বাড্ডার বেড়ায়েত বালু নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচের দৃশ্য ছিল এমনই। 20টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দেখতে নদীর দুপাশে জড়ো হন তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষ। কেউ আবার আলাদাভাবে বড় ট্রলার কিংবা লঞ্চ ভাড়া করে নদীতে বসেই উপভোগ করেছেন নৌকাবাস প্রতিযোগিতা। তবে নদী দখল করে অবৈধ ভরাটের কারণে দিন দিন নৌকাবাজ হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ প্রতিযোগিতায় অংশ নেয় মাঝি মাল্লাদের। এই নদী থাকলে আমরা আজীবন এই বাইচ খেলতে পারবো। আমরা আগেও নৌকাবাজ খেলেছি, আমার বাপ দাদার আগেও খেলছে। আমাদের প্রায় 100 বছরের ঐতিহ্য এই নাসিরাবাদ গ্রামে। এটা বিভিন্ন জায়গায় যখন নৌকাবাজ অংশগ্রহণ অনুষ্ঠিত হয়, প্রত্যেকটা ইয়াতে প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করে থাকি। খুব মজা পাই, এর জন্য নৌকাবাজ দেই, খুব আনন্দ পাই, দর্শকে খুব আনন্দ করে। এদিকে নৌকাবাজকে বাঁচিয়ে রাখতে এমন আয়োজন বলে দাবি বেড়ায়েত ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের। আর নদী বাঁচিয়ে রাখতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান আইনমন্ত্রীর। নদী পথে খেলাধুলা দেখে আনন্দ পায়, সেই জন্য বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে ওঠার জন্য এই আয়োজনের ব্যবস্থা করে থাকি। উদ্দেশ্য একটাই, যে গ্রাম বাংলার এই ঐতিহ্যটাকে ধরে রাখা, এই নদীটা যেন ভরাট হয়ে না যায়। নদী ভরাট ব্যবসাটা বন্ধ করার জন্য আপনারা সোচ্চার হন। জনগণের সমর্থন লাগবে এই নদীগুলিকে বাঁচানোর জন্য। নদী না বাঁচলে বাঁচবে না দেশ, হারিয়ে যাবে গ্রামগঞ্জের এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ। তাই নদী ও নৌকাবাইচ উভয়কে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ এসব হাজারো মানুষের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবার নেপালের যুব সাফেও দুর্দান্ত শুরু বাংলাদেশের। ভুটানকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা। চ্যাম্পিয়ন শেখ জামালের জয় দিয়ে শেষ হলো এবারের মৌসুমের প্রিমিয়ার লিগ। 1 মিলিয়ন পাউন্ড পৃষ্ঠপোষকতায় সকার লিগের সঙ্গে চুক্তিতে রাজি বাফুফে। শুরু হলো টাইগারদের এলিট কন্ডিশনিং ক্যাম্প। আগ্রহী বেশি হওয়ায় 7টির বেশি ফ্রাঞ্চাইজি নিয়ে হতে পারে এবারের বিপিএল, বললেন পাপন। ওভাল টেস্টে ওজি বোলারদের দাপট, ফলো অনে ইংল্যান্ড। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 157 রানের লিড ভারতের। এবং রাজধানীর বাড্ডার বেরাইদে বালু নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। নদী বাঁচাতে জনগণকে সচেতন হওয়ার তাগিদ আইনমন্ত্রীর। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সবশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।